সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকছি। আজ আমার নির্ধারিত বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে নাকি প্রতিকূলে। এই প্রশ্নের উত্তর একটু খোঁজার চেষ্টা করব। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি, আপা স্বাগত। আছেন আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত আপনাকে এই আয়োজনে। রুমিন আপা, যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, তার শুরুতেই আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। গত দুদিন ধরে আমরা এই আলোচনার মধ্যেই আছি এবং ওই ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সবাই এক ধরনের উদ্বিগ্নতা প্রকাশ করছে, এজন্য যে আমরা নির্বাচনের খুব কাছাকাছি সময়ে চলে এসেছি। যখন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে, তখন এ ধরনের হামলা হচ্ছে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। সেটি আসলে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছিলাম তফসিলের পর, সেটি থেমে গেছে। কি পরিস্থিতি দেখছেন আইন শৃঙ্খলার আপনি? আমরা ওসমান হাদির ঘটনাটা নিয়ে পুরো জাতি মর্মাহত, দুঃখিত, এবং এটি মানে নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নাই। কিন্তু এই ঘটনাটি ঘটবার পরপর আরও কয়েকটি ঘটনা ঘটে গেছে। ওসমান হাদির এই ঘটনার পরে মানববন্ধন করা হয়েছিল। সেই মানববন্ধন থেকে ফেরার পথে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আচ্ছা, এর মধ্যে যখন ওসমান হাদির পুরো ফ্যামিলি ঢাকায় এসছে তার ট্রিটমেন্ট পারপাসে, তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এবং একজন ছাত্রলীগের সাবেক কর্মী, মানে এখন যেহেতু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আমি সাবেক কর্মী বলছি, নেতা ইনফ্যাক্ট, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে ছোট ভাই প্রোটেকশন বাড়াও। তিনি একজনকে উদ্দেশ্য করে বলেছেন যে এভাবে মোটর সাইকেলে একা একা ঘোরাঘুরি করো না, পরিণতি খুব ভয়াবহ হবে। এবং তিনি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে আমাদের হাতে দিয়ে দাও। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা এই ২৪-এর অভ্যুত্থানের সঙ্গে যুক্ত, তাদেরকে হ্যান্ডেল করবার জন্যে এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার দুজন নেতা, তিনি এবং তার সভাপতি, তিনি সাধারণ সম্পাদক, তারা দুজন দে উইল হ্যান্ডেল ইট। মনে থাকবে, এক সপ্তাহ এখনো হয়নি, সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বাংলাদেশে ২৬-এ কোনো নির্বাচন আওয়ামী লীগ হতে দেবে না, তারা বানচাল করবার সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই বানচাল করবার জন্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। সো আপনি যদি ঘটনাগুলোকে মেলান, আপনি দেখবেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন, এই হাতির ঘটনাটার মধ্যে দিয়ে যে কতগুলো ঘটনা ঘটে গেল, সেটাই যথেষ্ট বুঝবার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোথায় আছে। বাংলাদেশে এই মুহূর্তে সকল রাজনৈতিক দল মিলিয়ে ২-২.৫ হাজার প্রার্থী মাঠে আছে। সকল রাজনৈতিক দল যদি আমরা ধরি, জামাত, এনসিপি, বিএনপি সহ সকল রাজনৈতিক দল, অ্যাটলিস্ট ১.৫ থেকে ২ হাজার প্রার্থী মাঠে আছে। এই প্রার্থীদের মধ্যে হাদি নিজেও কিন্তু একজন প্রার্থী। সো এই প্রার্থীদের মধ্যে আপনি যদি টার্গেট কিলিং করেন ২০ থেকে ২৫টা, অ্যাটলিস্ট শুট করেন, মরা বাঁচা তো আল্লাহর হাতে, শুট করেন, আপনি মনে করেন ২৬ সালে একটা নির্বাচন হতে পারবে? প্রার্থীরা কি বের হওয়ার মতন সেই অবস্থায় থাকবে? এক, ইতিমধ্যেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যারা প্রার্থী হবেন তাদেরকে তিনি অস্ত্রের লাইসেন্স দেয়া হবে, যারা চাবেন তাদেরকে দিয়ে দিবেন। মানে বাংলাদেশটা কতটা ললেসনেস অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তার এই স্টেটমেন্টটাই এটা বুঝবার জন্য যথেষ্ট যে যারা প্রার্থী হবে তার নিরাপত্তা সে নিবে, তার নিজে নিতে হবে। রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসন, এখানে তাদের কোনো ভূমিকা নাই। এবং প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা, যেটি আপনি বলেন, হাত তুলে সারেন্ডার করে ফেললো। আমরা আলোচনায় বসার আগে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির কিলারকে ধরবার জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন দ্যাট ভেরি ডে। জি, তো যেইটা ওনার সবচেয়ে শেষে করার কথা, সেটা উনি সবচেয়ে প্রথমে করে দিচ্ছেন। মানে দায়িত্ব নেবেন না, এটা হচ্ছে মূল ব্যাপারটা। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেবেন না, স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে যেই ফোর্সেসগুলো কাজ করে তারা কেউ দায়িত্ব নেবে না, এবং পুলিশ তাদেরকে, এই যে নিষ্ক্রিয় শুনছি আমরা শুরু থেকে, ৫ই অগস্টের পর থেকে আমরা শুনছি পুলিশের স্ট্রেংথ, মরাল স্ট্রেংথ ভেঙে গেছে। এই মরাল স্ট্রেংথ বুস্ট আপ করার জন্য কাপড়ের রং পাল্টায় গেল, পুলিশের ড্রেস পাল্টায় গেল,
কিন্তু আপনি আসল জায়গায় হাত না দিয়ে আপনি যদি কাপড়ের রং পাল্টান, আপনি যদি তার জুতা মডেল চেঞ্জ করেন, আপনি যদি তার পোশাক এটা তো কিছু যায় আসে না। আর দেখেন, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ফেইলিয়ার, তার আরেকটা বিরাট ফেইলিয়ার হচ্ছে 5 অগস্ট পর্যন্ত কিন্তু অস্ত্র লুট হয়েছে, থানাগুলো থেকে প্রচুর অস্ত্র লুট হয়েছে। কতগুলো অস্ত্র জমা পড়েছে এবং কতগুলো এখনো জমা পড়ে নাই। সো এই অস্ত্রগুলো কারা ব্যবহার করছে, কোথায় ব্যবহার করছে? ওসমান হাদির খুনি হিসেবে যেই ছেলেটিকে সন্দেহ করা হচ্ছে বা সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে, যার ছবি আমরা ফেসবুকে দেখেছি, সেই ছেলেটি কি করে নভেম্বর মাসে 3টা বা 2টা অস্ত্র সহ সে মামলার হয়ে কারাগারে গেল, 1 মাসের মধ্যে সে জামিন পায় কি করে? আমি তো সুপ্রিম কোর্টে রেগুলার প্র্যাকটিস করি, ন্যায্য মামলায় জামিন দেয়া হলেও অনেক সময় আজকাল বেঞ্চ ভেঙে দেয়া হয়। আমাকে বলতে হচ্ছে এ কারণেই যে কোর্টগুলো আতঙ্কে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা রিলিফ দিতে ভয় পায়। আবার জামিনের প্রসঙ্গ যখন এলো, সেখানে তো আবার জামিন যে আইনজীবী করালেন সেখানে তো আবার বিএনপির নাম আসছে, যে সেই আইনজীবী হচ্ছে বিএনপিপন্থী আইনজীবী। তাহলে কি তার মাধ্যমে কি সঠিক তথ্য পাওয়া সম্ভব যে কেন তাকে জামিন দেওয়া হলো বা কার প্রভাবে দেওয়া হলো? এখন তাহলে তো আরো বিনীত ভাই বলতে হয়, একটা সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগের আইনজীবীরা গেলেই জজ সাহেবরা ভয়ে হোক ভালোবেসে হোক যে করে হোক চোখ বন্ধ করে জামিনটা দিয়ে দিতেন। এখন প্রেক্ষাপট পরিবর্তনের পর কি জামাত বিএনপির লয়াররা আবদার করলেই সেটা শোনা হয়? এই প্রশ্ন আমি রাখি। কারণ আমার মতন লয়ার যখন যায়, যে নিজের দল বা নিজেরও সমালোচনা করে কথা বলে, আমরা তো এরকম হরে দরে কশ্যপ গোত্রের মতো রিলিফ পাই না। বা আমাদেরকে 2টা মামলার বেশি 3টা মামলা রিলিফ দিলে বেঞ্চ ভেঙে দেয়া হয়। জি, আমার প্রশ্নটা হচ্ছে লয়ার নিয়ে না, আমার প্রশ্ন হচ্ছে মামলার মেরিট নিয়ে। তার মানে এই মামলাটিতে মেরিটে না গিয়ে আপনি লয়ারের পরিচয়ে গেছেন। একদম। জি, অসংখ্য ধন্যবাদ। আশরাফুল হাসান ভাই, আপনার কাছে একটু আসি। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালুর কথা বললেন কয়েকদিন আগে, 13 ডিসেম্বর। আর এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্সের কথা, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, অর্থাৎ নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য। সেখান থেকে আজকের একটু মন্তব্য একটু বলতে চাই আপনাকে, যে আইন শৃঙ্খলার অবনতি হয়নি, একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আপনার কাছে কি এটি বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে? প্রথমে বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তো আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের কথা বলেছেন। আমাদের ভাগ্য ভালো উনি বলেন নেই সব প্রার্থীদেরকে অস্ত্র চালানোর ট্রেনিং নিতে হবে, কেননা যতটা দায়সারা মন্তব্য করা সম্ভব এমনও বলতে পারতেন 2-2.5 হাজার প্রার্থী যারা বাজারে আছেন তারা যেন নিয়ম করে অস্ত্র চালানো শেখেন, কেননা এখানে সরকার কোনো ভূমিকায় নাই। যখন হাদির উপরে যারা আক্রমণ করলো তারা তখনও শহরে, তখনও কর্ডন করলে আপনি তাদেরকে ধরতে পারতেন। আমরা পুলিশকে অ্যাক্ট করতে দেখিনি, উপদেষ্টাকে অ্যাক্ট করতে দেখিনি। আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু এই উপদেষ্টা ছাড়াও আরও 4 জন লোক আছে। ওখানে সবচেয়ে বেশি উপদেষ্টাদের সংখ্যা সবচেয়ে বেশি এবং চিফ অ্যাডভাইজারের বিশেষ সহকারীর সংখ্যাও বেশি। কাজে আমরা তার কোনো রেজাল্ট দেখতে পাই না। ওনাদেরকে ঠিক পুরনো পন্থার মতোই পুলিশ সম্পর্কে তোয়াজ করতে শুনি, এবং যেই পুলিশের সংস্কার ছিল 1 নম্বর ইস্যু, 16 মাসেও তারা সেটি করতে পারেননি। কাজেই পুলিশ এখন কোনো রোলে নাই, বরঞ্চ নির্বাচনের বাতাস বুঝে পুলিশ এখন কোন দিকে পতাকা তুলবে আমরা ঠিক জানি না। এমনও হতে পারে যে যারা সহিংসতা করবে, যারা নাশকতা করবে, পুলিশের লয়ালিটি তাদের দিকেও থাকতে পারে, তাদের নিয়োগ কিন্তু ওই আমলে হয়েছিল। আচ্ছা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সরকারের কোনো গ্রিপের মধ্যে নাই, বরঞ্চ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সরকারকে পরিচালনা করে। আপনি বলছিলেন যে ডেভিল হান্ট ফেজ 2, এগুলো পোশাকি নাম শুনতে কিন্তু খুব ভাল লাগে। অপারেশন ডেভিল হান্ট একটা মচমচে, মানে আমাদের গোয়েন্দা কাহিনী পড়ার মতো মনে হয়। ডেভিল হান্ট 1-এ কি ঘটেছে, তার রেজাল্ট কি আমরা কিন্তু জানি না। আর যে অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্র অবৈধ অস্ত্র আছে, এবং বারবার সরকার বলেছে যে লাইসেন্সধারী অস্ত্রকেও জমা দিতে হবে, আবার ফেরত নিতে পারবেন, কোনো কিছুর কোনো জবাবদিহিতা নাই। ফলে অস্ত্রগুলো বাজারে রয়েছে এবং আপনার আমার বিরুদ্ধে সেটি ব্যবহৃত হলেও আমি অবাক হব না। কাজেই সরকারে যারা থাকেন তাদের অনেক দায়িত্বশীল হয়ে কথা বলতে হবে। প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন এটি আমাকে আরও বেশি অবাক করেছে। দেখুন, আমরা যখন নির্বাচন ঘনিয়ে আসে
তখন বলি যে নির্বাচন কমিশনের হাতে প্রশাসন চলে যাবে, প্রশাসন দলনিরপেক্ষ হবে। এইবারও কিন্তু দলনিরপেক্ষ হওয়ার বিষয় রয়েছে, কারণ আমরা প্রশাসনে বিশেষ একটি দক্ষিণপন্থী দলকে প্রশাসনে ভূমিকা পালন করতে দেখি। অনেক কর্মকাণ্ড দেখে বোঝা যায় তারা নির্বাচনের আগেই ক্ষমতায় চলে যাওয়ার একটা অনুভূতি ভোগ করছেন। কাজেই প্রশাসনকে দলনিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। এখন তার প্রধান যদি, নির্বাচন কমিশনের প্রধান যদি বলেন এটি বিচ্ছিন্ন ঘটনা, পৃথিবীর সব ঘটনাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতে পারবেন। এগুলো যারা বলেন তারা আসলে দায়িত্বহীন উক্তি করেন এবং বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নেই। দেখুন, আমাদের এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি হচ্ছে 1 নাম্বার সমস্যা। আমরা ওই জায়গাটিতে উত্তরণ ঘটাতে পারিনি। এখন আপনার এক হাদির হত্যাকারীকে আপনি ধরতে পারছেন না, সীমান্ত দিয়ে চলে গেছে কিনা বিজিবি পর্যন্ত প্রেস কনফারেন্স করে, সবাই তার কাজ বাদ দিয়ে টেলিভিশন ক্যামেরা। এরকম পরিস্থিতি ভাই কেন হলো? কারণ আমরা এবার দেখলাম যেটা যে শুটার পালিয়ে গেছে, চালক পালিয়ে গেছে, সেটি বলা হচ্ছে যে জুলকারনাইন সাহেব, তার ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা সেটা জানতে পারছি। এরপরে আমরা আসলে দেশ ছেড়ে পালিয়ে গেছে না দেশের মধ্যে আছে সেটা নিয়ে আসলে পরিষ্কার তথ্য পাচ্ছি না। যদি পালিয়েও যায়, মানে পালিয়ে যায়টা কিভাবে, সেটা আসলে দায়টা কে নেবে? দেখুন, আপনার তো পুলিশ বাহিনী আছে, গোয়েন্দারা আছে, এগুলো তো তাদের কাজ। কিন্তু আমরা ঘটনা ঘটার পরে যেটি দেখতে পাই, রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায় যে ওই এলাকার ক্যান্ডিডেট উনি কি এই খুন চেষ্টার সাথে যুক্ত কিনা। আমরা শুরুতে তাই দেখলাম। তারপরে শুরু হলো রাজনৈতিক বিতর্ক। মানে আমরা রাজনীতির যে চরিত্রটিকে 5ই আগস্ট বা জুলাইতে বর্জন করেছিলাম বা করতে চেয়েছিলাম, সেই চরিত্র আরও ন্যাক্কারজনকভাবে আমাদের জীবনে ফেরত এসছে। একসময় চিহ্নিত শেখ হাসিনা এবং তার গংরা ছিল, এখন আমাদের এমন সব শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, মানে যার কথা আগে ভাবলে আপনি জুলাইতে রাস্তায় থাকতেন না। তারা স্বাধীনতার মাসকে বেছে নিয়েছে ইতিহাস বিকৃত করার জন্য। কাজেই আজকে ইউটিউবার অথবা জুলকারনাইন এদের কথা শুনে আমাদের শুনতে হয় যে হত্যা চেষ্টাকারীরা কোথায় গেছে, পুলিশ কোথায়, তদন্ত কোথায়। এবং এখানে রাজনীতিবিদরা কি একবার মুখ বন্ধ রাখতে পারেন না? এটি কি আগে তদন্ত হতে পারে না? আমরা কি দেখতে চাইতে পারি না যে কে হাদিকে আক্রমণ করার জন্য গেল? আপনি তাতে করে কিন্তু অনেক ক্লু পেতেন যে এটি কি ফ্যাসিস্ট শক্তি, এটি কি প্রতিবেশী দেশ থেকে ট্রেন্ড হওয়া লোক কেউ, নাকি আপনার চেনা শক্তি যে আপনার নতুন ফ্যাসিস্ট হিসাবে বাজারে এসেছে। আমি যখন আগে ট্যাগ দিয়ে দিচ্ছি তখন তো সেটার এই কালচারের কারণে বাংলাদেশে কোনো ঘটনা কোনো দিন মীমাংসিত হয় না, অমীমাংসিত হয়ে থাকে। অপরাধীরা শাস্তি পায় না এবং তারা বাহবা কুড়ায়, কেননা তারা জানে প্রশাসন কিছু। রমিনা, আপনার কাছ থেকে এটা নিয়ে একটু মন্তব্য নেই, কারণ রাজনীতিতে আলোচনা থাকে, সমালোচনা থাকে, পাল্টা বক্তব্য থাকে, মতের মিল থাকে, অমিল থাকে, সেটা আমরা জানি। হাদিকে গুলিবিদ্ধ করার পরপরই আমরা জনাব মির্জা আব্বাসকে দায়ী করে এক ধরনের পরিস্থিতি, অসৌজন্যমূলক আচরণ থেকে শুরু করে নানান ধরনের পরিস্থিতি দেখতে পেয়েছি। এবি পার্টির একজন নেতা ফুয়া, তিনি বলেছেন যে ফকির মিসকিন ও বস্তির ছেলেমেয়েরা এখন বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। কারণ তিনি এই কথা কেন বলেছেন? কারণ তিনি হাদির নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেননি এবং ইনকিলাব মঞ্চের নাম তিনি শোনেননি, এরকম কোনো বক্তৃতার মধ্যে তার কোনো কিছু ছিল। আর সেজন্য ফুয়াদ এরকম একটা মন্তব্য করেছেন। বুঝিনি কি তিনি মন্তব্য করেছেন যে ফকির মিসকিন ও বস্তির ছেলেমেয়েরা এখন বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। এবি পার্টির ফুয়াদ বলেছেন। আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটি করেছেন বা কাকে ইঙ্গিত করে করেছেন, আমি ঠিক জানি না। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই ঘটনাটা ঘটবার পরপর একদম স্পটে দাঁড়িয়ে জামাত ইন্ডিকেট করলো এটা বিএনপির ঢাকা 8-এর যিনি প্রার্থী মির্জা আব্বাস সাহেবের ঘটনা তিনি করেছেন। এবং আপনি খেয়াল করে দেখুন, প্রায় 1.5 দিন 2 দিন ধরে কিন্তু মির্জা আব্বাসকে ঘিরেই আমরা আলোচনাটা শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে, 8-এ তো হাদির বাইরে জামাতের প্রার্থী আছে না? আমরা তো শুনতে পাচ্ছি সাদিক কায়েমকে প্রার্থী করা হবে 8 থেকে। তো তাহলে তারা কেন ধরে নিল, কেন তারা বলল যে এটা মির্জা আব্বাস সাহেব ঘটিয়েছেন? মানে একটা ঢিলে কতটা পাখি মারা যায়, এইটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে। জামাতের চেয়ে ভালো এটা কেউ জানে না। আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের সময় তারা একদম আওয়ামী লীগ হয়ে মিশে ছিল, আপনি তাদেরকে আলাদা করতে পারেন নাই। তারা একইভাবে বিএনপির মধ্যেও একটা বেশ বড় অংশ রাইট ফোর্স বা জামাত ঘরানার। এবং এই যে 5ই আগস্টের পর নতুন নতুন মুখ, নতুন নতুন হাঁক ডাক, নতুন নতুন চেহারা, নতুন নতুন বুলি আমরা শুনতে পাচ্ছি না? শুনছি তো। সো এই মানুষগুলো এতদিন
মিশে ছিল বিভিন্ন দলে, এখন তারা বেরোচ্ছে। আমার প্রশ্ন হলো, হাদি তো গণতন্ত্র মঞ্চের প্রার্থী, তার সঙ্গে যেমন বিএনপি প্রার্থীর কন্টেস্ট হবে নির্বাচনে, তার সঙ্গে তো জামাত প্রার্থীরও কন্টেস্ট হবে নির্বাচনে। সো আপনি যদি শুরুতেই বিএনপির দিকে নজরটা ঘুরিয়ে দিতে পারেন, তাহলে কি করবেন? আপনি খুনিকে একটা খুব চমৎকার রিজনেবল টাইম দিতে পারবেন, যেই সময় খুনি পালায় যেতে পারবে। এবং ঠিক তাই হয়েছে এই ঘটনায়। মির্জা আব্বাসকে ঘিরে হট্টগোলের মাঝখানে খুনি কিন্তু দেশে নাই, এবং এটা আবার সরকারও জানে না, এটা জানে হলো আরেকজন সাংবাদিক। তো ইজন্ট দ্যাট ভেরি ইন্টারেস্টিং? আমার তো মনে হয় এখানে জনাব মির্জা আব্বাসের নামটা ইচ্ছাকৃতভাবেই আনা হয়েছে, যাতে ঘটনাটা কিছুক্ষণের জন্য অন্যদিকে নজর সরানো যায়, মিডিয়ার নজর, কারণ জানে এটার পরে পাল্টাপাল্টি হবে, এবং পাল্টাপাল্টি হয়েছেও। হওয়ার পরে নজরটা অনেকখানি অন্যদিকে ছিল, এই ফাঁকে খুব আরামে খুনি পালিয়ে যেতে পেরেছে। সুতরাং আমাদের বুঝবার তো আসলে বাকি থাকে না, এটা থেকে গেইনার কারা হতে পারে, এটা থেকে লাভবান কারা হতে পারে। আর আমি একটা কথা বুঝি না, যে একদম মুখে মাস্ক টাস্ক দিয়ে ঢেকে, যার কোনো রকম কোনো পরিচয় নাই, তিনি যখন একটি বাড়িতে ঢুকে মা মেয়ে দুজনকে হত্যা করেন, এবং 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো আপনি ইনকম্পিটেন্ট বলতে পারবেন না। দে আর ভেরি কম্পিটেন্ট। তার মানে তারা কোনো জায়গায় তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে, কোনো জায়গায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে না। আমরা দেখতে পাচ্ছি হাদির ঘটনায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করছে না, এবং করতে পারছে না। কেন পারছে না? কারা জড়িত, কাদেরকে আড়াল করতে? এইরকম ঘটনা তো সাগররুনির সময় আমরা দেখেছি। 24 ঘন্টার যে আসামিকে ধরার কথা 48 ঘন্টা, সেটা 48 মাস তো বাদ, এর চেয়ে অনেক বেশি সময় পার হয়ে গেছে, এখনো ধরা পড়েনি। সো হাদিরটাও আমাকে সেই রকম একটা ফিলিং দিচ্ছে। দর্শক আছেন, তাদের প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি বলছিলাম ঢাকা থেকে জুলফিকার। আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে, বিশেষ করে এই যে ম্যাম আছেন আজকে, যে আসলে সমালোচনার জায়গা হচ্ছে ওইখানে যে বর্তমান সরকারের প্রধান কে? সরকারের প্রধান ডক্টর ইউনূস। এখন সরকার যে প্রত্যেকটা জায়গায় যে ফেল করতেছে, এই যে আইন শৃঙ্খলা বলেন, এই ফেল করলে যাকে ওই দায়িত্বগুলো দিছে, এই যে আপনার হোম ইয়ে বলেন, অ্যাডভাইজার বলেন, বা যারাই গাফিলাতি আছে, তাদেরকে অপসারণ করার ক্ষমতাটা কার? ডক্টর ইউনূসের। উনি কেন করতেছে না সেটা? আমরা কেন অনুরোধ করবো যে আপনি পদত্যাগ করেন? কথা হচ্ছে যে ফেলিয়ার, তাকে ওখান থেকে বাদ দিতে হবে। যারা পারবে সেই জায়গাটা সামলাতে, তাদেরকে নিয়োগ দিতে হবে। এইটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাজ। এবং এই যে গোয়েন্দা সংস্থাগুলো যে বিভিন্ন তথ্য দিচ্ছে না গভর্নমেন্টকে, গভর্নমেন্ট কেন সেখানে রদবদল করবে না? কেন আপনার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রশাসনিক রদবদলটা করবে না? যাদের দ্বারা কাজ হবে। এখন আমি শুধু দোষারোপ করবো পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দায়িত্ব কি তাহলে? উনি কেন যে জায়গাগুলো তো এত ইয়ে থাকার পরেও কেন এগুলো ঠিক করবে না? জানি যে সামনে প্রশ্নটি পেয়েছে। জি জুলফিকার, আপনার প্রশ্নটি পেয়েছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি দাপুনিয়া ময়মনসিংহ থেকে শাহিন আহমেদ বলতেছিলাম। জি, প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হলো ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে। গতকালকে নিউজে দেখলাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে মানে এই যে বিকৃত মানে বক্তব্য দিলেন, যে এই ভারতীয় সৈন্যরা নাকি শহীদ বুদ্ধিজীবী করে হত্যা করছে, তারা এখন মানে অন্তর্বর্তী সরকারের সামান্য একটু ক্ষমতা তারা ভোগ করতেছে। এখনই তারা যে অবস্থা, যদি কোনোদিন জামাত ক্ষমতা যা দেশের মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন দেশে রাখবে বলে তো মনে হয় না। আর মানে এই যে প্রশ্নটা রুমিন ফারহানার কাছে, আরেকটু বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও কেন তারা মানে নিশ্চুপ এই ব্যাপারে? আচ্ছা ভাই, আপনার কাছে আসি। আমাদের প্রথম দর্শক যিনি ছিলেন জুলফিকার, তিনি প্রশ্ন করেছেন, আমাদের যিনি আপাতত দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের কথা বলেছেন, যে এই দায়টা, এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটাই হচ্ছে, বা হাদির গুলির ঘটনা থেকে আরও অন্যান্য প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন যে যখন ফেল করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, শুধুমাত্র আমরা কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি বা তার আশপাশের লোকজনকে বলছি, কেন এর দায়িত্ব তার গায়ে যায় না? এটা তো তার দায়িত্ব রাষ্ট্রপ্রধান হিসেবে, এবং তিনি কেন এই ব্যাপারে দায়িত্ব নিচ্ছেন না স্বরাষ্ট্র উপদেষ্টাকে বা অন্য কাউকে পদচ্যুত করার জন্য বা তাদের সরিয়ে দেওয়ার ক্ষেত্রে? দেখুন, দেশে যাই খারাপ ঘটনা ঘটুক, আইন শৃঙ্খলার অবনতি হোক, হত্যার চেষ্টা হোক, সব কিছুর দায় সরকার প্রধানের। উনি তার টিম সাজিয়েছেন, উনি তাদেরকে নিয়োগ দিয়েছেন,
উনি 16 মাসে তাদের রদবদল করেননি এবং তাদের কোনো পারফরমেন্স ইভ্যালুয়েশন হয় না, জি এবং এই লোকগুলো তার আশেপাশেই থাকেন এবং তাদেরকে দিয়ে উনি সরকারটি পরিচালনা করতে চেয়েছেন, যেখানে আমাদের জুলাইয়ের যা আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো ধূলিসাৎ হয়ে গেছে। জুলাইতে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিদায় চাইনি বা তার শাসনের অবসান চাইনি, জি আমরা সরকারে বা রাষ্ট্রে জবাবদিহিতা চেয়েছিলাম, মানুষের কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম এবং আপনার একটি নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনের ভেতর দিয়ে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন। আমার এখন মনে হচ্ছে যে এই সংস্কারের আলোচনা করতে যাওয়াটাই আমাদের জন্য ভুল হয়েছে। আমাদের 3 মাসে একটি নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল, যাতে করে একটি নির্বাচিত সরকার বিগত 15 মাস শাসন করতে পারত। দেখুন, আপনি মানুষের নিরাপত্তা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি যদি বলতে চান যে খুনিরা শহরে ঢুকে গেছে, ফ্যাসিস্টরা নেমে গেছে, যেটি প্রধান উপদেষ্টাও বলেছেন, এটি তো জনগণকে আরো ভয় দেখানো হচ্ছে। আপনি বারবার বলছিলেন যে হাদি বা অন্য কোনো প্রার্থী তার নিরাপত্তা দিবেন। আপনি ভোটারদের কি নিরাপত্তা দিবেন? ভোটাররা যে এই ঘটনার পরে ভোট কেন্দ্রে যাবে না, এটি কিন্তু মোটামুটি নিশ্চিত। তার মানে ভোটিং টার্ন আউট কম হবে। তখন যারা পলাতক তারা বলবে ভোটের টার্ন আউটের রেট বলে দিচ্ছে, মানুষ অংশগ্রহণ করেনি। আবার তাদের মতলব একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন বলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তখন তারা সেই গানও গাইতে শুরু করবে। প্রতিবেশী ভারত কিন্তু আপনাকে স্বস্তিতে থাকতে দিবে না। এগুলো রক্ষার দায়িত্ব সরকারের। সরকার সেখানে চরমভাবে ব্যর্থ হচ্ছে। আমি ছোট ছোট করে এই অংশ একটু নিতে চাই। রুমিনাপা, আরও একজন দর্শক ছিলেন শাহিন, তিনি প্রশ্ন করছিলেন যে আমাদের ইতিহাস বিকৃতির বিষয়টি নিয়ে তিনি জানতে চাচ্ছিলেন যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে ভারতীয়দের নির্দেশেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আমি এর সাথে একটু যুক্ত করতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, তিনি বলেছেন যে পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর। এবং এরকম বেশ কিছু কথাবার্তা আমরা খুব ঘন ঘন এখন শুনতে পাচ্ছি, চারপাশে দেখতে পাচ্ছি। আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে বিএনপি একটা বড় দল, যখন ইতিহাস পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে এইভাবে, বিএনপি কেন সেটাতে চুপ করে আছে, কিছু বলছে না কেন? বিএনপি চুপ করে আছে এটা আমি ঠিক মনে করি না। বিএনপি কিন্তু বারবারই এই ধরনের কথা যারা বলছে সেই দলটির ব্যাপারে মানুষকে সচেতন করছে, সাবধান করছে। কিছুদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন যে একটি দলের ব্যাপারে, যে তারা ৭১ সালে কি করেছিল এটা দেশের মানুষের মনে আছে। এবং শুধু তো তাই নয়, তাদের এই নির্বাচনী ক্যাম্পেইনে গিয়েও তো আমরা দেখছি যে কত রকম ভাবে মানুষ মুনাফেকি করতে পারে। জান্নাতের টিকিট বিক্রি করা থেকে শুরু করে, আজকে দেখলাম একটা কনস্টিটিউয়েন্সির একজন এমপি ক্যান্ডিডেট জামাতের, তিনি বলছেন ওমরা করতে নিয়ে যাব। সো ধর্মকে ব্যবহার করা, লেবাসকে ব্যবহার করা, আল্লাহকে ব্যবহার করা, ইসলামের হজকে ব্যবহার করা, কোনোটাই তো তারা বাকি রাখছেন না। সো ওনাদের কাছ থেকে এরকম মন্তব্যে আমরা খুব অবাক হইনি। ওনারা এটা বলবেন, এটাই স্বাভাবিক। এবং ওনারা তো শুধুমাত্র দেখুন, আওয়ামী বিরোধিতার ন্যারেটিভ দিতে গিয়ে ওনারা যেটা করেছেন, ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের যেই স্থাপত্য শৈলীগুলো আছে বাংলাদেশে, বিভিন্ন জায়গায় জেলায় উপজেলা পর্যায়ে, সেগুলোকে ভেঙে ফেলেছে। জাদুঘরে ভেঙে, জাদুঘরটা তো আওয়ামী লীগের বাবার সম্পত্তি ছিল না, কিংবা এই স্থাপনাগুলো তো আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি নয়, এটা তো রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদকে ভেঙে দেওয়ার মানে কিন্তু কেবল ভেঙে দেয়া না, এটা কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ না, ইতিহাস মুছে ফেলার চেষ্টা। সেগুলো কি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? পাগল, এখন তো এই আমলই না। এখন হচ্ছে বাংলাদেশে ৭১, পারলে বলবো ওই সময় পাক ভারত যুদ্ধ হয়েছে। ওই সময় বাংলাদেশের কোনো যুদ্ধই হয়নি, ওটা ছিল পাক ভারত একটা যুদ্ধ। আমি আরেকটা ব্যাপারে একটু নিজে থেকেই একটা প্রশ্ন তুলতে চাই। আমার মনে আছে যখন আওয়ামী লীগের এই ভীষণ রকম দুর্দান্ত প্রতাপে আওয়ামী লীগ রাজত্ব করছে, আজকে আপনি যাদেরকে জিহাদি জোশে কথা বলতে দেখেন, নিশ্চয়ই আপনি উপস্থাপকের চেহারে তখনও ছিলেন, কখনো কি এই চেহারাগুলোকে আপনি দেখেছেন কথা বলতে? আপনি দেখেন নাই। কিন্তু আপনি পান্নাকে দেখেছেন, মঞ্জুরুল আলম পান্নাকে দেখেছেন, আপনি কিছুটা হলেও আবু আলম শহীদ খান কিছু অনিয়মের ব্যাপারে কথা বলেছেন, আনিস আলমগীর সাহেবও আওয়ামী লীগের বিভিন্ন অনিয়ম নিয়ে বলেছেন। আরেকজন বলেছেন, তিনি অবশ্য সৌভাগ্যবান, এখনো কারাগারে যাননি,
তুষার ভাইয়ের সাথে আমি অত বসিনি, মাসুদ কামাল। মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল সাহেব এদের মধ্যে সবচেয়ে লাকি। মাসুদ কামাল সাহেব এখনো কারাগারে যান নাই, কিন্তু বাকি তিনজনই কিন্তু জেলে গেছেন। পান্না ভাই ফিরে এসছেন, আবু আলম শহীদ খান এবং আনিস আলমগীর এই দুদিন আগে আনিস আলমগীর ধরা পড়লো, ধরে নিয়ে গেল। প্রধান উপদেষ্টা কি বলে নাই মন খুলে সমালোচনা করেন, প্রাণ খুলে সমালোচনা করেন? তো মন আর প্রাণ খুলে তো এই কয়টা মানুষ সমালোচনা করেছিলেন, তাদেরকে ধরে নিয়ে যেতে হলো। জি আমি কিন্তু আমি যেহেতু ওই সময়ে আমাকে কথা বলেছি, আমি 15 বছর, আপনি উপস্থাপকের চেয়ারে ছিলেন না, আমি তাদের দেখেছি না আপনি তাদের দেখেছেন, কিন্তু যাদেরকে আমরা কিছুটা হলেও কথা বলতে দেখেছি তারা কিন্তু ম্যাক্সিমামই ভেতরে। থ্যাংক গড আশরাফ ভাই এখনো বাইরে আছে, এখন জানি না আশরাফ ভাই কি আছে কপালে। ভাই এই বিষয়টি নিয়ে আসলে আমি আপনার কাছে আসতে যাচ্ছিলাম। আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। কালকে তাকে জিম থেকে সন্ধ্যা 7:30 বা 8টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় যে ডিবি প্রধান তার সাথে কথা বলবেন, এবং রাত 2:30টার পর তাকে মামলা দেওয়া হয়, একই মামলা, সন্ত্রাস বিরোধী মামলা। যে মামলাটি এতক্ষণ আপা যে সাংবাদিকদের নাম বলছিলেন তাদের বিরুদ্ধে আসলে যেটি করা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রমে উস্কানির অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং তার জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অপরাধটা কতটা গুরুতর আপনার কাছে মনে হচ্ছে? এটি তার কোনো অপরাধী নেই এবং তাকে হেয় করার জন্য, হেনস্থা করার জন্য মামলা সাজানো হয়েছে। এবং যেই সরকার বা যেই রাষ্ট্র আনিস আলমগীর কিংবা পান্না এরকম ব্যক্তিদেরকে আটক করে এবং ভুয়া মামলা সাজায় এবং শাস্তি দেওয়ার চেষ্টা করে, সেটিকে কত ভঙ্গুর এবং কত দেউলিয়া। আমি আনিস আলমগীরের মুক্তি চাই কোনো প্রশ্ন ছাড়াই, কেননা যে কোনো মানুষের অধিকার রয়েছে প্রচলিত শাসন ক্ষমতাকে প্রশ্ন করার এবং জবাবদিহিতার আওতায় আনার। আপনি যখন এই জায়গায় যান, আপনার দেউলিয়াত্ব প্রকাশ পেয়ে যায়। এবং যেই আইনে মামলা দেওয়া হয়েছে সেই আইনে অতীতে হেনস্থা করা হতো মানুষকে, এবং এবারের মতো আরও খারাপভাবে মানুষকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, আরও নিরীহ মানুষকে ধরার চেষ্টা করা হচ্ছে। এটি কন্টিনিউ করতে পারে না এবং আমরা জুলাই আগস্টে এই ব্যবস্থার বিলোপ চেয়েছিলাম। এবং আপনি যদি সাধারণ জনগণকে, নিরীহ মানুষকে, সাংবাদিকদেরকে, পেশাদারী মানুষকে এইভাবে হেনস্থা করতে থাকেন, ইয়োর ডেজ আর নাম্বারড। আমার মনে হয়েছে যে এটি নিয়ে তর্ক বিতর্কের কিচ্ছু নাই। এখানে তাকে তার নাগরিক অধিকার হরণ করার ক্ষমতা রাষ্ট্রকে কেউ দেয়নি। এবং পুলিশের কথা ছিল হাদির উপরে আক্রমণকারীদেরকে আটক করার, সেটি তারা করতে পারেননি। তাদের চোখে ধুলা দিয়ে সীমান্ত পার হয়েছে কি হয়নি। পুলিশ তার পেশাদারিত্ব থেকে সরে এসেছে। অতীতে আওয়ামী লীগের নেতাদের কথায় পুলিশ চলতো, এখন কিছু উপদেষ্টা যার তেমন কোনো যোগ্যতা বা দক্ষতা আমরা দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই সরকারের ভেতরে কলকাঠি নেড়ে কেউ এই ধরনের ব্যক্তিবর্গকে আটক করার কুবুদ্ধি দিয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে। আপনি বলছিলেন যে আসলে আমাদের জুলাইয়ের চেতনাটা তো আসলে এটা ছিল না। জুলাই তো এজন্য ছিল না, জুলাই ছিল যে আমাদের বাক স্বাধীনতার জন্য, জুলাই ছিল আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। তাহলে এমন পরিস্থিতি আসলে তৈরি হলো কেন, যেহেতু কেউই চায়নি? আসলে দেখুন, আমরা একটি নতুন খপ্পরে পড়েছি। সেই খপ্পরটি হচ্ছে আপনি পরিবর্তন প্রত্যাশী ছিলেন এবং পরিবর্তনের প্রতিবন্ধক ছিল শেখ হাসিনা এবং তার অগণতান্ত্রিক শাসন, স্বৈরাচারী শাসন। সেই সুযোগে, পরিবর্তনের সুযোগে এমন সব শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। ধরেন দেশের বাইরে একজন ইউটিউবার, তিনি একটা ঘটনা ঘটাবেন, তিনি একটা পোস্ট দিবেন, তার সমর্থনে মাঠে কিছু ছেলে নামবে, পরের দিন আপনি দেখতে পাবেন যে সরকার একজনকে আটক করেছে। তাহলে কি দেশে সরকার বলে কিছু আছে? কোনো কিছু কি আইনের আওতায় হচ্ছে নাকি ব্যক্তির আঙ্গুলি হেলনে হচ্ছে? আর এই ধরনের ব্যক্তিরা যদি সরকারের ভেতরে অপারেট করতে পারেন, তারা কি কোনোদিন নির্বাচন চাইবেন? কেননা নির্বাচিত সরকার দায়িত্ব নিলে তো তার কোনো প্রভাব বা ভূমিকা থাকবে না। তারা চাইবেন অস্থিতিশীলতাকে জিয়ে রাখতে। আপনি যদি ওসমান হাদির উপরে যে আক্রমণ হয়েছে এরকম 10টি ঘটনা ঘটাতে পারেন, এই দেশে কি নির্বাচনটি আর হবে? কাজেই আমরা মনে করি যে সরকারটিকে ম্যাচুরিটির সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যেই অধিক সংখ্যক মানুষ পরিবর্তন প্রত্যাশা করেছে সেই পরিবর্তনের ধারক বাহক হতে হবে, ইউটিউবারের ধারক বাহক না। আমি আরেকটু ছোট করে যদি একটু নিয়ে, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, বুদ্ধিজীবী দিবস নিয়ে মানে এ ধরনের ইনফরমেশন, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ছাত্র শিবিরের সেক্রেটারি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে, তিনি বলেছেন যে গোলাম আজম এবং নিজামী স্বাধীনতা যুদ্ধের বীর সন্তান, তারা কিন্তু পাবলিক প্লেসে এগুলো বলছেন। মিয়া গোলাম পরোয়ার কথাটি বলছিলাম যে ভারতীয়দের নির্দেশে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। মানে এইসব ন্যারেটিভ উৎপাদন করলে কোন লাভটা আসলে হয়?
দেখুন, জামাত ইসলামীর রাজনীতির প্রধানতম অভিযোগ হচ্ছে 1971 সাল। তারা বাংলাদেশে গণহত্যার সাথে যুক্ত ছিল। তারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করেছে, এটি ইতিহাসে প্রমাণিত। এবং শেষ দিনগুলোতে বুদ্ধিজীবীদের হত্যায় তাদের নেতৃবর্গ দরজায় নক করতেন, স্যার আপনি একটু বাইরে আসেন, এটি ইতিহাসে স্পষ্ট। প্রমাণিত। আল-বদরদের এখন মাধ্যমেই সেটি হয়েছে। এখন জামাত ধৃষ্টতা দেখাচ্ছে, পরিবর্তনের সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের অনেক নেতার ফাঁসি হয়েছে, কেউ কেউ হয়নি, এবং নতুন অনেক নেতৃত্ব গজিয়ে উঠেছে। তারা এই পরিবর্তনের সুযোগে বাংলাদেশকে পেছনে নিতে চাচ্ছে, বাংলাদেশের ইতিহাস এই বিকৃত করতে ইতিহাস যদি চাচ্ছে। প্রতিষ্ঠিত হয় তাহলে এখন যেসব রাজনৈতিক দল আছে তারা কেন শক্তভাবে প্রতিবাদ করছে আমি না? আশা করেছিলাম বিএনপি এবং অন্যান্য দল, এমনকি এনসিপি, তাদেরকে গত 16 মাসে আমরা নেতিবাচক অনেক জায়গায় অবস্থান নিতে দেখিনি। যেমন যখন নারীদের উপরে আক্রমণ হচ্ছিল, হেনস্থা করা হচ্ছিল, মব ভায়োলেন্স হচ্ছিল, মাজার ভেঙে দেওয়া হচ্ছিল, তখন আমরা এই দলগুলোকে কিন্তু জোরালো অবস্থান নিতে দেখিনি। জামাত সুযোগ পেয়ে গেছে যে অন্য দলগুলো কোনো ভূমিকা নিচ্ছে না। তিনি এক হাতে বেহেশতের টিকিট বিক্রি করছেন, আরেক হাতে হিন্দু প্রার্থীকে ক্যান্ডিডেট করছেন, আরেক হাতে বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত একজন লোককে দলে নিয়েছেন। জামাত কিন্তু অল ওয়ে আউট ট্রাই করছে। জামাতের মধ্যে আগে যেরকম একটা নীতি নৈতিকতার ভান ছিল, সেই ভানটি থেকে তারা বেরিয়ে এসছেন। তারা যেটি গর্হিত অপরাধ করছেন বাংলাদেশের, দেখুন 1971 বাংলাদেশে কি, মুক্তিযুদ্ধ বাংলাদেশে কি, আমরা যেন আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধকে গুলিয়ে না ফেলি। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের বেসাতি ছিল। মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ বিক্রি করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল। শেখ মুজিবের নাম বিক্রি করে তারা ব্যবসা করতে চেয়েছিল। তাতে কি আমার মুক্তিযুদ্ধ খাটো হয়ে যায়? এখন জামাতের এই ধৃষ্টতা তাদের নিজেদের বন্ধ করতে হবে। তা না হলে আমি আপনাকে বলে দিচ্ছি, অতীতে তারা যে ভোগান্তির ভেতর দিয়ে গেছেন তার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তাদের জন্য অপেক্ষা করছে। রুমিনাপা, ছোট করে একটু জানতে চাইবে, একজন মেজর আখতারুজ্জামান, যিনি এখন একটা সময় বীর মুক্তিযোদ্ধা যাকে আমরা জানতাম, তিনি এখন নিজেকে রাজাকার বলে পরিচয় দিতে গর্ববোধ করছেন, তিনি জামাতে যুক্ত হয়েছেন। আপনাদের কি বলার আছে এটা নিয়ে? আমি মনে করি যে ওনার আচরণগত ইনকনসিস্টেন্সি নতুন কিচ্ছু না। উনি বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত হয়েছেন। 5 বার বহিষ্কার কিন্তু আমি জানি না বাংলাদেশের ইতিহাসে আর কেউ একটা দল থেকে 5 বার 4 বার তো আপনারা সুযোগও দিয়েছেন। হ্যাঁ, সুযোগ দিয়েছি। উনি ওনার এলাকায় জনপ্রিয় ছিলেন। উনি 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন, একবার উনি হেরে যান। সো উনি ওনার এলাকায় একসময় বেশ জনপ্রিয় নেতা ছিলেন, সে কারণেই তাকে নির্বাচনে নমিনেশন দেয়া হয়। এবং কেউ যদি নিজেকে রাজাকার বলে গর্বিত বোধ করে তাহলে তো আসলে আমি সেখানে কোনো মন্তব্য করতে পারি না, আমার সেখানে আসলে বলবার কিছু নাই। এটা একদিক। আরেকটা দিক হচ্ছে ওনার ভেতরের এই তীব্র ফ্রাস্ট্রেশনের কারণ কি? যেই ভদ্রলোক নিজের হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, বাংলাদেশকে স্বাধীন করেছেন, আল-বদর আল-শামস বাহিনীর বিরুদ্ধে যিনি জীবন বাজি রেখেছেন, তিনি এখন জীবনের এই শেষ প্রান্তে এসে কোন অভিমান থেকে বা কোন কষ্ট থেকে নিজেকে রাজাকার বলছেন, এই প্রশ্নটার উত্তরও একমাত্র উনিই দিতে পারবেন। আমি একটু ছোট করে আশা ভাই আপনার কাছে আসি। একটু বিজয় দিবসের কুচকাওয়াজ প্রসঙ্গ নিয়ে আসলে কথা বলতেই হয়, কেননা আমরা জানি যে একটা স্বাধীন রাষ্ট্র তাদের সক্ষমতা প্রকাশ করে, শক্তির প্রদর্শন করে এই কুচকাওয়াজের মাধ্যমে, এবং এটা একটা ঐতিহাসিক রেওয়াজ। আমরা গত বছর সেই কুচকাওয়াজটি পাইনি এবং এবছরও সেটি করা হচ্ছে না। নিরাপত্তার কি এতটাই অভাব? গত বছর নিরাপত্তার অভাব ছিল, নিরাপত্তার কি এতটা অভাব যে আমাদের কুচকাওয়াজটা আমরা করতে পারছি না? আমি কিন্তু তা মনে করি না। আমি মনে করি যে যেভাবে নিরাপত্তা দেওয়া দরকার ছিল, কুচকাওয়াজ হওয়া দরকার ছিল। এটি আমাদের বিজয় দিবস পালনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। অ্যান্ড বিশেষ করে যখন দেশের রাজনৈতিক পরিবেশটাকে অনেকটা স্বাধীনতা বিরোধীদের কবজায় দেখতে পাচ্ছি, এবং তারা ইতিহাস বিকৃত করছে, এবং তারা মুক্তিযুদ্ধকে হেয় করছে, এবং মুক্তিযোদ্ধাদেরকে দলে নিয়ে রাজাকার ঘোষণা করতে হেল্প করছে, এই সময়ে সরকারটিকে আমরা দেখতে চেয়েছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানে পক্ষের একটি ভূমিকায়। আমরা সরকারটিকে সেই ভূমিকায় দেখতে পাইনি। দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ ধীরে ধীরে আপনার পেরিফেরাল হয়ে যাচ্ছে, মার্জিনালাইজড হয়ে যাচ্ছে, অন্য বয়ানগুলো সামনে আসছে। দেখুন, আমি আবারও বলি, আওয়ামী লীগের ব্যাপারে আপনার 1000টা অভিযোগ থাকতে পারে, মুক্তিযুদ্ধ নিয়ে আপনার অভাব অভিযোগের জায়গা নাই। এটিকে আপনি গৌরবের সাথে যদি রাখেন, পালন করেন, তাহলে বাংলাদেশ আপনার সাথে আছে, তাছাড়া বাংলাদেশ আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ আশরাফ কায়সার ভাই, অসংখ্য ধন্যবাদ রুবিনাপা আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।